কায়রো এয়ারপোর্ট থেকে জাস্ট বেরালাম, এখনো বেরোয়নি পুরোটা। যাব সুয়েজ। এতে ছিল বাম দিকে যাওয়া ডান দিকে আসা, এখানে ডান দিকে যাওয়া বাম দিকে আসা। এখানেই কাটাবো 15টা দিন। 15 দিন, তাতে আরও ধরে রাখুন 3-4 দিন এক্সট্রা, 18 থেকে 19 দিন। ইজিপ্টের সময় অনুযায়ী রাত্রি 8:10, 7 বাজে, বাট বাইরে এখন এরকম আলো। ইমিগ্রেশন কমপ্লিট। এজেন্ট থাকলে একটাই সুবিধা, জাস্ট আপনাকে নিয়ে যাবে, স্ট্যাম্প মেরে ছেড়ে দেবে। আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। শুধু এখান থেকে ব্যাগটা কালেক্ট করতে হবে বেল্ট নাম্বার 7 থেকে, কারণ আমাদের ফ্লাইটে কত নম্বর বেল্টে ব্যাগ আসবে সেটা বলেনি। এখানে বোর্ডে আমাকে দেখতে হবে, আর ও বলে দিল যে 7 নম্বর বেল্টে আমাদের ব্যাগেজ আসছে। বিজনেস ক্লাস ওপরে, আর আগের ফ্লাইটের থেকে এই ফ্লাইটে কোয়ালিটি বেটার। সিট কোয়ালিটিও খুব সুন্দর, কোয়ালিটি টাইপের, আর ভিতরটাও একদম নতুন ফ্লাইট, বাট সেটা আলাদা ছিল, এটা আলাদা। গেট নাম্বার A20। তো এখানে A20 কোনো গেট নেই, গেটে যাওয়ার জন্য A20তে আবার বাসে করে নিয়ে যাচ্ছে। আর এখানে বাসের একটা সিস্টেম, ড্রাইভারের সাথে বাসের কোনো কন্ট্যাক্ট নেই, কাঁচ দিয়ে ঘেরা আছে। কি ভাবছেন কিভাবে আমি হঠাৎ ইজিপ্ট পৌঁছে গেলাম? আরে দাঁড়ান, সেই গল্পই আজ আপনাদের সামনে তুলে ধরবো। বলবো দুবাই থেকে ইজিপ্ট আসার গল্প, আর বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানে এয়ারবাস A380। শুরু হতে চলেছে কলকাতা থেকে ইজিপ্ট যাওয়ার দ্বিতীয় পর্ব। দুবাই থেকে প্রথম পর্বেই বলেছিলাম কলকাতা থেকে দুবাই আসার গল্প, আর এই গল্পে বলবো দুবাই থেকে ইজিপ্টে আসার গল্প। চলুন আর বেশি দেরি না করে শুরু করতে চলেছি আমার ইজিপ্টের দ্বিতীয় পর্ব। চলুন ভিডিওটা শুরু করা যাক। দুবাইয়ে চেকিং প্রসেসে ম্যাক্সিমাম সময় লাগলো 5 মিনিট। জাস্ট ক্যামেরাটা ল্যাপটপটা বাইরে রাখলাম, আর একটা ট্রেতে ব্যাগটা রাখলাম, নর্মাল বেরিয়ে গেলাম। অত কোনো চেকিংয়ের কোনো ব্যাপার নেই, আমাদের ইন্ডিয়ার মতন অত কড়াকড়ি কোনো চেকিংই নেই, জাস্ট নিয়ে বেরিয়ে গেলাম। A20 কায়রো। ম্যাক্সিমামটা লোক বাংলাদেশি আর ইন্ডিয়ান। A20 সোজা যেতে হবে। গেটের সামনে গিয়ে আগে টিকিটটা কনফার্ম, টিকিটের সিট কনফার্ম করতে হবে, যে সিট আমার এখনো কনফার্ম নেই, কোথায় সিট আছে জানি না। এত পরিমাণ গেট যেটা বোঝাও মুশকিল। আমি দূর দূরান্ত অব্দি A20-র কোনো গেট দেখতে পাচ্ছি না। C14, C16 to 15 BD টার্মিনাল 1। ওকে, A20 নিচে, A20 নিচে আছে, নিচে আছে A12, A24 নিচে। এখানেও সাইন দিয়ে আছে C15, C15A। আর আমার নামতে হবে নিচে। জাস্ট ভিউটা একবার দেখুন। এগুলো সব ডিউটি ফ্রি দোকান, আর ওয়াইন নিতে গেলে সেটাও ডিউটি ফ্রি, বাট সব কিছু নেবো না। আমাকে সবার প্রথমে আগে যেতে হবে
গেটে গিয়ে সিট কনফার্ম করতে হবে, দেন তারপর ঘুরবো এসে। বাই 4 বোতল ওয়াইন্স গেট 10% ডিসকাউন্ট। বাট 4 বোতলের মধ্যে একদিনে খাবো কি করে? সামনের এটা হতে পারে এটা সোনার। দুবাই এত পরিমাণ টাকা, এটা সোনার না হলেও ভুল হবে না কোনো কিছু। আমি উপর দিয়ে হেঁটে গেছি, আবার নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। গেট নাম্বার A20। তো এখানে A20 কোনো গেট নেই, গেটে যাওয়ার জন্য A20তে আবার বাসে করে নিয়ে যাচ্ছে। আর এখানে বাসের একটা সিস্টেম, ড্রাইভারের সাথে বাসের কোনো কন্ট্যাক্ট নেই, কাঁচ দিয়ে ঘেরা আছে। এখন A20 গেটের নাম্বারে যেতে হবে। এখানে যতগুলো এমিরেটসের ফ্লাইট ম্যাক্সিমাম বোয়িং 777 নয়তো এয়ারবাস A380 ম্যাক্সিমাম। বাসের মাথার উপর দিয়ে ফ্লাইট চলে গেল, কারণ এতটাই গরম। বাইরে যা গরম, জাস্ট বাস থেকে নামলাম, বিশাল পরিমাণ গরম বাইরে, প্রায় 40 ডিগ্রির মতন টেম্পারেচার। আর এই সামনে দেখাচ্ছে ওখানে A20। আরেকবার তো ক্রস চেক করে নিতে হবে বোর্ড দেখে। এত বড় এয়ারপোর্ট হলো এটাই একটা সমস্যা, কোথায় থাকে খুঁজে পাওয়া যায় না। A20 আজকে মনে হচ্ছে আমি একমাত্র একা ইন্ডিয়ান যে কায়রো ট্রাভেল করছি এই ফ্লাইটে, কোনো ইন্ডিয়ান নেই। কারণ আগের বারে এয়ার আরবিয়াতে গেছিলাম, মোটামুটি 8-10টা ইন্ডিয়ান ছিল, বাট আজকে একটাও ইন্ডিয়ান নেই, আমি একাই। ঠিক হচ্ছে আজকে আমাদের ফ্লাইট এয়ারবাস A380-800 ডবল ডেকার ফ্লাইট। কলকাতা থেকে যে ফ্লাইট এসছে একদম খালি ছিল, সেরকম লোক ছিল না, বাট এই ফ্লাইট খালি নয়, পুরো ভর্তি হয়ে যাবে। আর আমার সিট 68E। জানি না এখানে সিটের সিকোয়েন্সটা কীরকম থাকবে, ফার্স্ট টাইম এখন ডবল ডেকার। অনেক দিনের স্বপ্ন ছিল এখন ডবল ডেকার এই ফ্লাইটটাই চাপবো, বিশ্বের সবথেকে বড় যাত্রীবাহী বিমান। চলেছি আইকনিক এমিরেটস এয়ারবাস A380-800। Five. Second right. 1, 2, 3, 4, and 5. Lovely. 68। Thank you. This one, straight ahead. বিজনেস ক্লাস ওপরে, আর আগের ফ্লাইটের থেকে এই ফ্লাইটের কোয়ালিটি বেটার, সিট কোয়ালিটিও খুব সুন্দর, কোয়ালিটি টাইপের, আর ভিতরটাও একদম নতুন ফ্লাইট, বাট সেটা আলাদা ছিল, এটা আলাদা। মিডিলের দিকে আবার পড়েছে 66। ফ্লাইটের লেআউট পুরো একই, 3টে, মাঝে 4টা, সাইডে 3টে। এখানে সেই একই সমস্ত রকম ডিটেলসে সব কিছু দেবে, বাট সিট মাঝের 4টে সিটের মধ্যে মাঝের সিটটা। উইন্ডো সিট পেলে মজা এসে যেত, একবারও পেলাম না উইন্ডো সিট। এই যে সিটটা যদি উইন্ডো পেতাম, ওদিকে যখন মরুভূমির উপর দিয়ে যেত পিরামিডগুলো দেখা যায়, সেটা দেখা যেত, বাট ভাগ্যে নাই। যতগুলো বাচ্চা আছে, বাচ্চাদেরকে হয় খেলার জন্য কোনো রং করার জন্য কিছু রং পেন্সিল, আর কালার করার জন্য কোনো বুক দিচ্ছে, যেটাতে তারা বসে রং করতে পারবে, বা ছোটো ছোটো বাবুলের মতন জিনিস দিচ্ছে, তাকে টিপলেই একদিকটা টিপলে অন্য দিকটা উঠে যাবে, এরকম টাইপের খেলার দিচ্ছে। তারপর একটা নতুন জিনিস দেখলাম, এসে যে সমস্ত বাচ্চাদেরকে খেলনাগুলো দিয়েছে তাদের একটা করে ছবি তুলছে, ছবি তুলে তার যে কার্বন কপিটা গিফট করছে। এই জন্যই এমিরেটস প্রতিটা বাচ্চাদের খাবার সবার আগে পৌঁছে দিচ্ছে, এমনকি তাতে নাম পর্যন্ত লেখা আছে তো ডিশেতে, বাচ্চার নামটা কি, কোথায় সিট, সব কিছু হিসাবে তাদের খাবার আগে খাবার সার্ভ করছে।
ফেসিলিটি কিছু দিচ্ছে এমিরেটস, যার কারণে এমিরেটসের এত চাহিদা। আর খাবার দিয়ে দিয়েছে, অপশন ছিল বিফ আর ফিশের, তো আমি তো বিফ নেব না, তাই ফিশ। এটা হচ্ছে ফিশ। এখানে এটা বুঝতে পারছি না, এটা রুটি টাইপের কিছু একটা দিয়েছে। আর এটা ভাজাটাও আগে দিয়েছিল, কাজু ভাজা। আর এখানে একটা ডেজার্টের মতন কিছু আছে, টমেটো একটা ডেজার্ট, চকলেট, একটা বিস্কুট। এটা কি বুঝতে পারছি না, অনেক কিছু দিয়েছে, বাট কোনটা কি সেটাই বোঝা যাচ্ছে না। চাল আর কিছু মাছ দিয়ে, জানি না কি মাছ, মাছ দিয়ে একটা গ্রেভি টাইপের করা। খুব সফট একটা মাছ, কি মাছ বুঝতে পারছি না। আর হালকা পোলাও টাইপের ভাতটা। এটা একটা কোনো মিষ্টি টাইপের কিছু একটা আছে হয়তো, বাট মাছটার কোনো টেস্ট পাচ্ছি না। সে হ্যালো। বাচ্চাটা জাস্ট দেখছিল, দেখে জিজ্ঞাসা হচ্ছিল, যে আমি যখন বলেছি সে হ্যালো, বাস চুপ করে গেছে। দিয়েছে পেপসি। পেপসি জিরো সুগারটা নিয়েছি। পরিষেবা সব ঠিক আছে, পরিষেবা নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন নাই। কি আছে মাত্র 25 মাইল, স্পিডও ধীরে ধীরে কমেছে, 278 মাইল পার আওয়ারে। ফিট ছিল 40,000 ফিট হাইট ছিল, সেটা কমে এখন এসছে 5,245 ফিট। ল্যান্ড করতেই চলেছি। ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন বাজে রাত্রি 8:15, আর কায়রোর টাইম অনুযায়ী হবে ওই 5টার দিকে ল্যান্ড করবো। এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল দেখাচ্ছে 5:55, 17:55। আমার মনে হয় মেবি তার আগেতেই ল্যান্ড করবো। ধীরে ধীরে ডিস্টেন্সও কমে আসছে, আর কায়রো মরু শহর আরও আমার কাছে ধীরে ধীরে। নিচে কায়রো শহরটা একটু একটু দেখা যাচ্ছে এবার, কিন্তু এই জায়গাটা কায়রোকে বেশি সবুজ লাগছে। কায়রো তো এত সবুজ নয়। এটা পুরো ফ্লাইটের পিছন দিকের যে উইংসটা আছে উঁচু মতন, সেই উইংসের উপর থেকে ক্যামেরাটা। আগের ফ্লাইটে ছিল 2টো ক্যামেরা, আর এই ফ্লাইটে আছে 3টে ক্যামেরা, একটা পেছনের উইংসে, একটা সামনে, আর একটা নিচের দিকে। এটা সেই উঁচুর থেকে। এটা হচ্ছে নিচুতে। পিছনে ক্যামেরাটা আছে বলে দেখা যাচ্ছে দূরের এয়ারপোর্টের যে রানওয়েটা, সেটা দেখা যাচ্ছে। এইখানে আছে রানওয়েটা, ব্ল্যাক কালারের, একদম প্রপার রানওয়ে। প্রপার রানওয়েটা পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে ফ্লাইট এসে দাঁড়িয়ে আছে, এই ল্যান্ড করার পর এরা টেক অফ করবে। রানওয়ে ছুঁয়ে গেছে, এখনো ছুঁয়নি। একদম স্মুথ ল্যান্ডিং, আগের বারের মতো রকম আরাম করে পড়েছে সেরকম করে একদম স্মুথ ল্যান্ডিং।
যেতে হবে ইমিগ্রেশনের জন্য। আমাকে যে আনতে এসছে তাকে আমি মেসেজ করছি, কিন্তু তার কোনো পাত্তা নাই। ফেব্রুয়ারি মাসে ঠিক এই জায়গা থেকেই ফিরে গেছিলাম কলকাতা নয়, মুম্বাই। আর আজকে আবার ঠিক এই জায়গাতেই। ফের মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস পরে আবার একই জায়গাতে। কিন্তু ব্যাগ কালেকশন আর ইমিগ্রেশনের জানি না কে এসে জিজ্ঞাসা করলো, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। হ্যালো ইন্ডিয়া, বললাম ইয়াস ইন্ডিয়া। বলছে ইউর ওয়েলকাম। একটু হ্যান্ডশেক করে নিলাম, কারণ জ্যোতি মালহোত্রার ব্যাপারটা হওয়ার পর থেকে সবচেয়ে আমার মনে এত আতঙ্ক লেগেছে, যার আমাকে যেহেতু ব্যাঙ্গালোরে ভিডিও করতে দেয়নি, আমার জাস্ট ক্যামেরা অন করেছি, ভিডিও করা যাবে না বলে ক্যামেরা অফ করিয়ে দিয়েছিল। তো তারপর থেকে কেউ যদি একবার এসে জিজ্ঞাসা করে না, তখনই ও ভয় লাগে, আবার কি হলো, আবার কিছু হবে না তো, এরকম ব্যাপার। আমি যাকে ভাবছিলাম আমার ফোন রিসিভ করেনি, সে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, ওকে দেখেও আমি খুশি হয়েছি যে দাঁড়িয়ে আছে কাগজ নিয়ে। সুদীপ্ত গুইন নাম লিখে নে দাঁড়িয়ে আছে। এবারে কাগজ লিখে এনেছে, আগেরবার কিছু লিখে আনেনি, নর্মাল চলে এসেছিল, দিয়ে ফোন করো আর পাইনি। কিন্তু এত তারা দেবে না, আর কিছু খুঁজে পাওয়া যাবে না, হু করে কাজ করবে, দিয়ে বেরিয়ে যাবে। ইমিগ্রেশন কমপ্লিট। এজেন্ট থাকলে একটাই সুবিধা, জাস্ট আপনাকে নিয়ে যাবে, স্ট্যাম্প মেরে ছেড়ে দেবে। আমার ইমিগ্রেশন কমপ্লিট গেছে, কোনো সমস্যা নেই। শুধু এখান থেকে ব্যাগটা কালেক্ট করতে হবে বেল্ট নাম্বার 7 থেকে, কারণ আমাদের ফ্লাইটে কত নম্বর বেল্টে ব্যাগ আসবে সেটা বলেনি। এখানে বোর্ডে আমাকে দেখতে হবে, আর ও বলে দিল যে 7 নম্বর বেল্টে আমাদের ব্যাগেজ আসছে। আর আগের বার যেটা এসেছিলাম এটা টার্মিনাল 2, আগের বার এসেছিলাম টার্মিনাল 1, বাট সেটা একদম ছোট। সেখানে আমার ব্যাগেজ আসতে অনেক সময় লেগেছিল। 20 মিনিট দাঁড়ানোর পরে ব্যাগ পেলাম। ব্যাগটার অবস্থা করেছে, ধুলো ফুলো লাগে একাকার অবস্থা করে ফেলেছি। ইজিপ্টের সময় এখন 7:10। আমার মোবাইল বলছে, আমার মোবাইল মেবি 1 ঘন্টা লেট চলছে, কারণ টাইমটা হওয়ার কথা ছিল 6:10, কিন্তু এখন দেখাচ্ছে 7:10। আর আমার ঘড়িতে দেখাচ্ছে 9:40, কারণ ইন্ডিয়ার থেকে এখানে 3.5 ঘন্টার ডিস্টেন্স, মানে 3.5 ঘন্টার তফাৎ আছে। বাট এখানে আমার অ্যানালগও আছে সঙ্গে, 2.5 ঘন্টার তফাৎ দেখাচ্ছে। কায়রো এয়ারপোর্ট থেকে জাস্ট বেরালাম, এখনো বেরোয়নি পুরোটা। যাব সুয়েজ যাব, তো যে ডিস্টেন্স 120 কিলোমিটারের মতন, সময় লাগবে 2 ঘন্টা। হাইওয়ে একদম দারুণ। বাট এখানে 7:10 বেজে গেলেও এখনো ভালো মতন রোদ আছে, বেশ ভালো রোদ এখন এখানে। জন্য সিম কার্ডের জন্য কি করবেন, এখানে দুটো সিম কার্ড বাজে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ভোডাফোন। আমি ইন্ডিয়া থেকেই ডাইরেক্ট এয়ারটেল প্রিপেড সিম, আমার যে পোস্টপেড সিম, যেটা পোস্টপেড সিম রিচার্জ করে নিয়েছিলাম, সেই জন্য আমার এখানে সিম লাগেনি। আপনারা যদি আসেন তাহলে সবথেকে ভালো যদি হয় পরিষেবা পাওয়া যায়, সেটা হচ্ছে অরেঞ্জের সিম আপনারা বাইরে থেকে পাসপোর্ট দেখিয়ে কিনে নিতে পারবেন। আর ভোডাফোনেও আছে, ভোডাফোনের থেকে অরেঞ্জ বেটার। এয়ারটেল যে আমার যে সিম, এটাই এখানে যখন এসে হয়, এখানে সেটা এক্সচেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে যায়। এটা আমরা ইউজ করছি এখন, যে মোবাইল আমার প্রিপেড যে সেই ইউজটা করছি সেটা হচ্ছে অরেঞ্জের সিম। এখানেই কাটাবো 15টা দিন, 15 দিন, তাতে আরও ধরে রাখুন 3-4 দিন এক্সট্রা, 18 থেকে 19 দিন। আর প্রচুর গরম এখানে, জানি না একদিনও সুযোগ হবে কি না পিরামিড ঘোরার। অবশ্য পিরামিড আগের বারেই এসে ঘুরে নিয়েছি, আর এত গরমে মনে হয় না কেউ পিরামিড দেখতে যাবে বলে, প্রচুর গরম। দেখুন একটা প্লেন নামছে।
আগেও আমি এই রাস্তাটা দিয়েই এখান দিয়েই পার করে গেছি। ধীরে ধীরে এবার মরুদেশে মরুভূমি শুরু হচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পর একদম টোটাল মরুভূমি থাকবে। এই সাইডে ধীরে ধীরে এখন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, বাট পিছন দিকটা পুরোটাই মরুভূমি। আরব কান্ট্রিতে একটাই বেশ ভালো জিনিস, রাস্তা যে হয় হাইওয়ে প্রচুর চওড়া রাস্তা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণ জায়গার কোনো কম নাই। তো এই রোডটা যেটা আছে, এই রোডটা হচ্ছে 6/6, পাশে সার্ভিস রোড আছে, ওটাও 3/3। এই সাইডেও একটা সার্ভিস রোড আছে, ওই সাইডেও সার্ভিস রোড আছে, আর এরকম চারিদিক ধুধু ফাঁকা মরুভূমি। ইজিপ্টের গোটা শহরে 95% মরুভূমি, 5%-এ মানুষ বসবাস করে। ইজিপ্টের সময় অনুযায়ী রাত্রি 8:10, 7 বাজে, বাট বাইরে এখন এরকম আলো। মানে বেশ আলো, আর সময় এখন 8:10। দেখে মনেই হবে না যে এখন রাত্রি হয়ে গেছে। আর কলকাতার টাইম 11:30, সরি 10:30, 2.5 ঘন্টা পেছনে। চলেই এসেছি প্রায় সুয়েজ, এখান থেকে আর 30 কিলোমিটারের মতন দেখাচ্ছে, সময় লাগবে 20 থেকে 22 মিনিটের মতন। ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক টায়ার্ড সকাল থেকে। ইন্ডিয়ার টাইমে সকাল 6টার সময় বেরিয়েছিলাম, ভোর 6টার সময় বেরিয়েছি ইন্ডিয়ার টাইমে। অনেকটাই টায়ার্ড, প্রায় 9 ঘন্টা ফ্লাইট জার্নি করেছি। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে ইজিপ্ট থেকে। চলুন, টাটা, বাই বাই, গুড নাইট। ততদিন সবাই ভালো থাকবেন।